সো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের প্রথম ক্লাস, হ্যাঁ, অর্থাৎ ওয়েব ডিজাইন উইথ এআই 2409 ব্যাচের আমাদের আজকে কি প্রথম ক্লাস। সো এখন আসি যে এই যে ইউআই ল্যাবের যে অনলাইন 2409 ব্যাচের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। তো বেসিক্যালি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ফার্স্ট অফ অল আজকে আমাদের থিওরিক্যাল ক্লাস। সো থিওরিক্যাল ক্লাসে আমরা ওয়েব ডিজাইনিংয়ের বিভিন্ন থিওরিক্যাল পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যেহেতু এটা আমাদের অনলাইন ক্লাস, অনলাইন ব্যাচ, সো আমাদের প্রতিটা ক্লাসের একটা রেকর্ডিং থাকবে, অর্থাৎ রেকর্ডিং ক্লাস ভিডিও থাকবে। তো সেই ভিডিওটা আমরা কোথায় পাবো সেটা আমি একটু ফার্স্টে আগে বলে আসি। তো সেই ভিডিওটা পাবো হচ্ছে যে আমরা এই যে আপনারা যেহেতু প্রত্যেকে আমাদের এই ফেসবুক গ্রুপটাতে কানেক্টেড আছেন, সো ফেসবুক গ্রুপটাতে কানেক্টেড থাকার পরে আমরা যদি এইখানে যাই, অর্থাৎ নিচে একটু স্ক্রল ডাউন করে নিচে আসলেই এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের একটা ফিচার্ড রয়েছে, হ্যাঁ, এই যে ফিচার্ড ওয়ান পোস্ট, যেটা 24শে আগস্ট। তো এই 24শে আগস্টের এই পোস্টটাতে যদি আমি একটা ক্লিক করি, তাহলে এই ক্লিক থেকে আপনি আমাদের এই যে পার্মানেন্ট একটা ক্লাস লিঙ্ক দেখতে পাচ্ছি, এই লিঙ্কে ক্লিক করে প্রতিটা ক্লাসে আপনি যুক্ত হতে পারবেন। এবং এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি যে আমাদের অল ক্লাসেস ভিডিও লিঙ্ক। সো এই ভিডিও লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের প্রতিটা ক্লাসের ভিডিও, ক্লাস যে ভিডিও রেকর্ডেড যে ভিডিও, সেই ভিডিওটা আপনি এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এটা হচ্ছে ফার্স্টে আমাদের বলার ছিল, সেটা আমরা বলে ফেললাম। এখন আসি যে আমরা আজকে যেহেতু আমাদের থিওরিক্যাল পার্ট নিয়ে আলোচনা করবো, সো দ্যাট আমরা চলে যাবো একটা স্লাইডে। হ্যাঁ, ওকে। সো এখান থেকে এসে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হলো যে ওয়েলকাম টু ইউআই ল্যাব। আমি যারা আজকে প্রথম ক্লাস, তাদের উদ্দেশ্যে বলি, আমার নাম রাসেল ইসলাম। আমি ইউআই ল্যাবের সাথে কানেক্টেড আছি লং টাইম ধরে অ্যাজ এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে। পাশাপাশি ইউআই ল্যাবের ফ্যাকাল্টি হেড হিসেবে, অর্থাৎ ইউআই ল্যাবের যত ডিপার্টমেন্ট রয়েছে সমস্ত ডিপার্টমেন্ট হেড হিসেবে রয়েছি। পাশাপাশি ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডিপার্টমেন্ট হেড হিসেবে কাজ করছি। এছাড়া আমরা বিআইটিএম চিনি, বিআইটিএম এর সিনিয়র ট্রেনার হিসেবে রয়েছি। সো এই হচ্ছে আমার পরিচয়। এর বাইরে আমি ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত রয়েছি, অর্থাৎ আমরা একটা টিম রয়েছে যেখানে ফ্রিল্যান্সিংয়ের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত এবং কাজ করে থাকি। সো এই হচ্ছে ওভারঅল বিষয়। এর বাইরে যদি কোনো বিষয় জানার প্রয়োজন থেকে থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন, সমস্যা নেই। আর যেহেতু আমরা ওয়েব নিয়ে কাজ করব, অর্থাৎ ওয়েবসাইট নিয়ে কাজ করব, সো দ্যাট ওয়েবসাইট ডিজাইনিংয়ের আমরা থিওরিক্যাল পার্টগুলো নিয়ে আজকে ডিসকাশন করব। সো আমরা হোয়াট ইজ ওয়েব ডিজাইন, হ্যাঁ, এটা নিয়ে আমরা একটু কোশ্চেন করি। সো হোয়াট ইজ ওয়েব ডিজাইন? ওয়েব ডিজাইন বলতে কি বুঝি, এক দুজন আমরা বলতে পারবো, কে একজন? আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যদি দেখেন যে একজন কথা বলছে, ওই একজন কথা বলার মাঝে দয়া করে কেউ কথা বলবেন না। যে বলছে তাকে বলতে সুযোগ দিবেন, তারটা শেষ হলে দেন আপনি বলবেন। হ্যাঁ, সো এইটা মেনটেন করলে আমাদের ক্লাসগুলো খুব সুন্দরভাবে আমরা পরিচালিত করতে পারবো ইনশাআল্লাহ। সো হোয়াট ইজ ওয়েব ডিজাইন, কেউ বলতে পারবো? নোবডিজ? ওয়েব পেজকে ডিজাইন করাটাই ওয়েব ডিজাইন। ওকে, ওয়েব ডিজাইন বলা হয়। ওকে, আর কোনো প্রতিষ্ঠানের আইডেন্টিটি, গ্রাফিক্স রিলেটেড কোনো কাজ আপলোড বা নিজের আইডেন্টিটিকে ফুটিয়ে তোলাকে মানে ওয়েব ডিজাইন কাজ করে। ওকে, আরেকজন কেউ যেন বলতে চেয়েছিলেন। আচ্ছা, ওয়েব কোডিং করার আগে যে বাহ্যিক যে ইটা থাকে, ওটাই যে ডিজাইনটা করা হয়, বাহ্যিক যে কেমন হবে কোডিং করার পরে। ওকে, আরেকজন বলতে চেয়েছিলেন। আমি বলতে চাইছিলাম যে একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য বিভিন্ন সিএমএস ইউজ করা হয়। এই সিএমএস গুলো ইউজ করে যে ডিজাইনটা করা হয় এটাকে ওয়েব ডিজাইন বলে। না, শুধুমাত্র সিএমএস ব্যবহার করে যেটা বলা হয় সেটাকে ওয়েব ডিজাইন বলা হয় ব্যাপারটা এমন না। সিএমএস ইজ ডিফারেন্ট ইস্যুস। সো সিএমএসটা আমরা এখানে অ্যাড না করাই ভালো হবে। ওকে, সো এখন আসি যে আর কেউ বলতে চান। ওয়েব ডিজাইন হচ্ছে এক ধরনের ওয়েবসাইটের নকশা বলতে বোঝায়, যেটা ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করানো যায়। ওকে, ওয়েব ডিজাইন হচ্ছে যেটা আমরা ব্রাউজারে গিয়ে ব্রাউজ করে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যাবতীয় কাজ পর্যবেক্ষণ করা। যেখানে নির্দিষ্ট একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে ডিটেলস থাকবে এবং সেখান থেকে সেটাকে পরিচালনা করার জন্যই হচ্ছে মেইন ওয়েব ডিজাইন। ওকে, থ্যাংক ইউ সবাইকে। সো অনেকে অনেকভাবে যে বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করেছেন,
সেজন্য সবাইকে ধন্যবাদ। এখন আসি যে আমরা আমরা যে বিষয় সেটা হলো যে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে, তার কালার কেমন হবে, তার স্ট্রাকচার কেমন হবে, কোথায় কতটুকু গ্যাপ হবে, ফন্ট সাইজ কেমন হবে, হ্যাঁ। সো ওভারঅল এই বিষয়টা অর্থাৎ একটা ওয়েবসাইট তৈরির ফুল মেকানিজমটাকেই ওয়েব ডিজাইন বলা হয়। আমি যদি জাস্ট আমার ভাষায় বলি, একটা ওয়েবসাইট তৈরির ফুল মেকানিজমটাকে একটা ওয়েব ডিজাইন বলা হয়, হ্যাঁ। সো এখন এসে যে হোয়াট ইজ ওয়েবসাইট, হ্যাঁ। একটা ওয়েবসাইট তৈরির ফুল মেকানিজমটাকে আমরা কি বলতেছি, ওয়েব ডিজাইন বলতেছি, তাই না? সো আমার প্রশ্ন হলো যে তাহলে হোয়াট ইজ ওয়েবসাইট? ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি, কেউ বলতে পারবো? সেটা হলো যে ওয়েবসাইট হতে গেলে একটা ডোমেন থাকবে, একটা হোস্টিং থাকবে, এই দুটোর সংমিশ্রণে আমরা ওয়েবসাইট তৈরি করি। ওকে, ওকে, অ্যান্ড ওকে। সো ওয়েবসাইট বলতে যে বিষয়টা যেমন ছবি যেমন ছবি আচ্ছা ছবি অডিও ভিডিও একটু ওয়েট, ওকে এবং একটু ডিটেল ওয়েট, আচ্ছা ইনফরমেশন দিয়ে যে সাইটটা রাখা হয় সেই সাইটটা তৈরি করা হয় ওয়েবসাইট। ওকে। সো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে বিষয় আমরা দেখেন, যে কোনো বিষয় জানতে বা যে কোনো বিষয় দেখতে, যে কোনো বিষয়ে কাজ করতে আমরা কি করি, ইন্টারনেট দুনিয়াতে আমরা কাজ করি, তাই না? সো এই যে ইন্টারনেট দুনিয়াতে কাজ করার জন্য আমাদের কি করতে হয়, ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটি সার্চ ইঞ্জিনের সহযোগিতা নেই, তাই না? যে কোনো একটি সার্চ ইঞ্জিনের সহযোগিতা নেই। যেমন আমরা ম্যাক্সিমামই আমরা কি করি, বাংলাদেশ কেন্দ্রিক যদি আমরা চিন্তা করি, তাহলে এই যে গুগলের যে সার্চ ইঞ্জিন রয়েছে সেই গুগলের সার্চ ইঞ্জিন আমরা কিন্তু ব্যবহার করে থাকি, তাই না? সো এই যে গুগলের সার্চ ইঞ্জিন, তো আপনারা যে কোনো একজন, যে কোনো, হ্যাঁ, যে কোনো একজন আমরা হচ্ছে ইয়েটা বলবো, কি বলে আপনার, যে কোনো একটা টপিক বা যে কোনো একটা ওয়ার্ড আমরা বলতে পারি, যে কোনো একটা টপিক যে কোনো একটা ওয়ার্ড একটু বলেন তো কেউ একজন। ওয়ার্ডপ্রেস। ওয়ার্ল্ড ক্যান্সার ডে। আচ্ছা, ওয়ার্ল্ড ক্যান্সার ডে, তাই না? তো আমরা এখান থেকে লিখলাম যে ওয়ার্ল্ড ক্যান্সার ডে। ওকে। সো এই দেখেন ওয়ার্ল্ড ক্যান্সার ডে লিখে আমি সার্চ করলাম। সো লিখে সার্চ করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড ক্যান্সার ডে .org, হ্যাঁ, এটা একটা ওয়েবসাইট। তারপর আমরা দেখতে পাচ্ছি যে একটু নিচে আসি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে স্যার আমরা তো স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন, মনীষ সাহেব আপনি দেখতে পাচ্ছেন না, আপনার হয়তো স্পিকারটা, সরি, আপনার ওখানে স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে, হ্যাঁ। তো আপনার লিভ নিয়ে আবার জয়েন হন, বাকিরা দেখতে পাচ্ছে। ওকে। সো এরপরে আসি যে আমরা এখান থেকে যেমন WICC এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ। উইকিপিডিয়া এটা একটা ওয়েবসাইট, cancerresearch.com এটা একটা ওয়েবসাইট, এই যে এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ। দেখেন এই যে cancer.aid এটা একটা ওয়েবসাইট। তার মানে এরকম বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার যদি বাংলাদেশ কেন্দ্রিক কোনো সমসাময়িক বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি, যেমন যে কোনো একটা বিষয়, যে কোনো একটা বিষয় বলেন তো। যেমন হচ্ছে 5ই আগস্ট। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। অথবা আমরা দেখেন এখান থেকে ছাত্র আন্দোলন লিখি, জাস্ট এটাই আমরা লিখি ছাত্র আন্দোলন, হ্যাঁ। তো দেখেন ছাত্র আন্দোলন লিখলে যেমন হচ্ছে এটা একটা ছাত্র আন্দোলন .org এটা একটা ওয়েবসাইট। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যুগান্তর.com এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ। তারপর আমরা দেখতে পাচ্ছি কালেরকণ্ঠ.com এটা একটা ওয়েবসাইট। সো এই ধরনের দেখেন, আমরা যদি সেকেন্ড পেজে যাই তাহলে এরকম আরও অজস্র কিন্তু দেখতে পারবো, যেমন ইউটিউব আমরা বেশি দেখতে পাচ্ছি, উইকিপিডিয়া BBC.com দেখতে পাচ্ছি এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ। তারপর চুয়াডাঙ্গা আলো এটা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, টিকটক এটাও একটা ওয়েবসাইট। তো এই ধরনের অনেক ওয়েবসাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। তার মানে হচ্ছে যে আমরা কোনো একটি সার্চ ইঞ্জিনে সার্চ করার পরে যে লিঙ্কটা, এক কথা যদি আমি বইয়ের ভাষায় না বলি, আমরা আমাদের ভাষায় বলি, কোনো একটা সার্চ ইঞ্জিনে ক্লিক করে, হ্যাঁ, কোনো একটা সার্চ ইঞ্জিনে ক্লিক করে আমরা যে কোনো একটা ওয়ার্ড লিখে সার্চ করার পরে যে কি লিঙ্কটা আসে,
ওই লিঙ্কটা হচ্ছে কি এক একটা ওয়েবসাইট, হ্যাঁ, ওই লিঙ্কটাই কি এক একটা ওয়েবসাইট, হ্যাঁ। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট আমি ওপেন করি, যেমন হচ্ছে যে আমি যেমন স্কোয়ার নামক একটা ওয়েবসাইট আছে, স্কোয়ার গ্রুপ, হ্যাঁ, এই ওয়েবসাইটটা যদি আমি একটু ওপেন করি, ওকে, সো এখন আসি যে দেখেন এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এই যে এটা একটা পেজ, হ্যাঁ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ। সো ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি? কয়েকটি ওয়েব পেজের সমষ্টিকে একটি ওয়েবসাইট বলা হয়, হ্যাঁ, কি বলা হয়? কয়েকটি ওয়েব পেজের সমষ্টিকে কি বলা হয়? একটা ওয়েবসাইট বলা হয়, ঠিক আছে। তো এখন আসেন যে যেমন অ্যাবাউট পেজ, হ্যাঁ, এটা একটা পেজ, বিজনেস পেজ, হ্যাঁ, এটা একটা পেজ। তার মানে কয়েকটি ওয়েব পেজের সমষ্টিকে কি বলা হয়? একটি ওয়েবসাইট বলা হয়, ঠিক আছে। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে তার মানে ওয়েব ডিজাইন বলতে কি বুঝি সেটা আমরা জানতে পারলাম, ওয়েবসাইট বলতে কি বুঝি সেটা আমরা জানতে পারলাম, হ্যাঁ। এখন আসি ওয়েবসাইট কয় ধরনের, হ্যাঁ, সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। ওয়েবসাইট কয় ধরনের, সো ওয়েবসাইট কয় ধরনের সেটা একটু দেখে আসি আমরা। যেমন হচ্ছে যে স্ট্যাটিক ওয়েবসাইট, হ্যাঁ, স্ট্যাটিক কি ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। সো স্ট্যাটিক ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি? স্ট্যাটিক ওয়েবসাইট মানে হচ্ছে যে যে ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তন করা যায় না, হ্যাঁ, আমি আবার বলছি, যে ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়, হ্যাঁ। ওকে, ডাইনামিক ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি? ডাইনামিক ওয়েবসাইট বলতে যে বিষয় সেটা হচ্ছে যে ওয়েবসাইট বলা হয়, হ্যাঁ, আমি যেটা আবার বলছি, পরিবর্তন করা যায় সেটা ডাইনামিক। যে ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট বলতে কি বুঝি সেটা আমরা দেখলাম, এবং ডাইনামিক ওয়েবসাইট বলতে কি বুঝি সেটা আমরা দেখলাম। তবে চলুন আমি একটা দুটো ওয়েবসাইট একটু আপনাদের সামনে ওপেন করে আসি। যে আমরা যদি এখান থেকে বলি যে দেখছেন, আমি বলছিলাম না যে আপনারা আননেসেসারিভাবে আপনাদের স্পিকারটা অফ করে রাখবেন। মনির সাহেব, আপনার কি কোনো প্রশ্ন করতেছেন এই মুহূর্তে? বা আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা কি কোনো প্রশ্ন করতেছেন না কিন্তু, বাট আপনাদের স্পিকার অন, আপনাদের জায়গা থেকে আপনি নিজেও বুঝতেছেন না যে আপনার ওখান থেকে মানে শব্দ হচ্ছে। সো একটু যদি মানে কনসিয়াস থাকেন এই জায়গাটাতে, তাহলে ক্লাসটা ভালোভাবে চলবে। ওকে, রেসপন্সিবল না হলে, এত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে, এটা রেসপন্সিবল না হলে হবে? আমরা কি আলোচনা করবো? আচ্ছা, ঠিক আছে, আমরা সবাই স্পিকার অফ করে রাখি ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই প্রথম ক্লাস তো আজকে, হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আশা করি পরবর্তী থেকে ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, সো এখানে দেখেন এই যে ঢাকা ইউনিভার্সিটি আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট, হ্যাঁ। সো এই যে ঢাকা ইউনিভার্সিটি ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, তো আপনারা বলেন তো যে এই ওয়েবসাইটটা স্ট্যাটিক ওয়েবসাইট নাকি ডাইনামিক ওয়েবসাইট? এটা স্যার ডাইনামিক এটা ডাইনামিক ওয়েবসাইট। আচ্ছা, কেন ডাইনামিক ওয়েবসাইট বলতেছি আমরা এটাকে? এটা স্যার এখানে স্যার বিভিন্ন ধরনের আপনার যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্ট গুলো পরিবর্তনযোগ্য। ওকে, আর বেসিক্যালি স্ট্যাটিক্স ওয়েবসাইটে এরকম মানে লুক্রেটিভ হয় না, দ্যাটস ইট। ওকে, সো দ্যাট আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে এই যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কি
ডাইনামিক ওয়েবসাইট। কেন? কারণ হচ্ছে দেখেন এই যে প্রফেসর নিয়াজ আহমেদ খান, হ্যাঁ, উনি কিন্তু ভাইস চ্যান্সেলর নতুন হয়েছেন। সো ওনার যে ডাটাটা, সেই ডাটাটা কিন্তু এখানে আপডেটেড করা হয়েছে। এছাড়া আমরা যদি একটু স্ক্রল ডাউন করে নিচে আসি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে এখানে দেখেন লেটেস্ট নিউজ। সো লেটেস্ট নিউজ আমরা দেখতে পাচ্ছি যে এই যে 4 সেপ্টেম্বরের নিউজ, একটা ঢাবির 8টি অনুষদের নতুন ডিন নিয়োগ, তারপর শিক্ষার্থীদের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে ঢাবি উপাচার্য। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন আমরা বিভিন্ন কি দেখতে পাচ্ছি, নিউজ দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, বিভিন্ন ধরনের বিভিন্ন নিউজগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তার মানে এগুলো প্রতিনিয়ত আপ টু ডেট হচ্ছে। হ্যাঁ, এবং এগুলো আপ টু ডেট হচ্ছে কীভাবে? ব্যাকএন্ডে তারা ব্যাকএন্ডের থ্রুতে এগুলো করতেছে, অর্থাৎ এই ওয়েবসাইট ডাইনামিক জন্যই কিন্তু এগুলো সম্ভব হচ্ছে, আদারওয়াইজ কিন্তু সম্ভব হতো না। তো দেখেন আমি যদি একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আমরা আপনার কি বলে এটাকে, যে লরেম, লোকাল হোস্ট না, লরেম ইপসম লিখব, লরেম ইপসম। সো লরেম ইপসম লিখে যদি আমরা একটা সার্চ করি, তা এই যে দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে লরেম ইপসম। হ্যাঁ, তো এই যে ওয়েবসাইটটা দেখেন, যে ডাইনামিক ওয়েবসাইটগুলো দেখতে কেমন হয়, ডাইনামিক ওয়েবসাইটগুলো দেখতে কেমন হয় বলতে যে ইটস আমি যদি লাস্ট 10 ইয়ার্সের কথা বলি, তো লাস্ট 10 বছর, আমি 10 বছর আগেও এটা যেমন দেখেছি এখনও ঠিক তেমনই কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, অর্থাৎ এখানে জাস্ট কন্টেন্ট, এখানে কোনো চেঞ্জের কোনো কিছু নেই, জাস্ট যেমন দেখেছে ঠিক তেমনই রয়েছে। আর এটা কিন্তু দেখেন প্রতিনিয়ত, বিশেষ করে আপনি যে নিউজ যে পার্টটা রয়েছে, আচ্ছা, সো এখান থেকে যেমন দেখেন এই যে নিউজ যে পার্টটা দেখতে পাচ্ছি, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন তো? জি জি স্যার। ওকে, জি স্যার। সো এখান থেকে দেখেন যে আমাদের কি হচ্ছে যে এই যে নিউজগুলো প্রতিনিয়ত কিন্তু আপডেটেড হচ্ছে। দেখবেন যে আজ থেকে 10 দিন আগে কি নিউজ হয়েছে, সেই নিউজগুলো কিন্তু আমি এখানে সরাসরি মানে খুব সহজেই কিন্তু দেখতে পাচ্ছি না, হয়তো আমাকে দেখতে হলে ভিউ অল নিউজে গিয়ে দেন দেখতে হবে। হ্যাঁ, বাট এই যে এই জায়গাটাতে যে গুটি কয়েক নিউজ প্রথম সারিতে শো করে, সেই শো করার ব্যাপারটা কিন্তু কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো ওয়েল, তার মানে হচ্ছে যে এই ধরনের বিষয়গুলো কি বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় সেটা হলো আমরা এগেইন আমরা ইতে চলে যাই। স্যার আপনি না বললেন ডাইনামিক ওয়েবসাইট নাকি চেঞ্জ করা যায় না কোনো তথ্য, তো ওটা আপডেট করা গেলে ওটা ডাইনামিক হয় কিভাবে, এটা আসলে বুঝলাম না। আচ্ছা, আমি কি চেঞ্জ করা যায় না এটা বলেছি? আমি আরেকবার ক্লিয়ার করি, যে ওয়েবসাইটে কন্টেন্ট পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। হ্যাঁ, আর যে ওয়েবসাইটে কন্টেন্ট পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। হ্যাঁ, আমি আবার বলছি, যে ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়, আর যে ওয়েবসাইটে কন্টেন্ট পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। ঠিক আছে, ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। ওকে। এরপর আসি আমরা আমাদের এখান থেকে দেখেন স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট মানে হচ্ছে জাস্ট একটা কি ফাইল, হ্যাঁ, একটা HTML ফাইল, সেটাকে জাস্ট সার্ভারে রাখা হয়, ইন্টারনেটের থ্রুতে সার্ভারে রাখা হয়, দেন আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেটাকে আমরা ভিজিট করতে পারি। হ্যাঁ, আর ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে আমরা যখনই ডাইনামিকের ব্যাপারটা আসে তখনই সেখানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসে, সেখানে একটা ডাটাবেস চলে আসে। অর্থাৎ ডাইনামিক ওয়েবসাইট মানে কি, যেমন এই যে আমরা একটু আগে দেখতে পারলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে কিছুক্ষণ পর পরে বিভিন্ন তথ্য বা বিভিন্ন নিউজ সেখানে আপলোড করা হচ্ছে। তার মানে হচ্ছে যে সেটা একটা তথ্য, তাই না? সেটা একটা কি তথ্য, অর্থাৎ তথ্যর আদান প্রদান হচ্ছে। হ্যাঁ, তথ্যের কি আদান প্রদান হচ্ছে, অর্থাৎ যেখানে তথ্য আদান প্রদান বা তথ্য সংরক্ষণের যে একটা ব্যাপার রয়েছে, সেখানে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপার রয়েছে, সেখানে কিন্তু ডাটাবেজের ব্যাপার রয়েছে। সো দ্যাট যেহেতু ডাইনামিক ওয়েবসাইট মানে কি, যে সেখানে ফাংশনালিটি ইকোসিস্টেম বিল্ড করতে হয়, যেখানে তথ্য আদান প্রদান করা যায়, যেখানে তথ্য সংরক্ষণ করা যায়, তার মানে সেখানে মাস্ট একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়, একটি ডাটাবেজের প্রয়োজন হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ডাটাবেজের থ্রুতে একটি ওয়েবসাইটকে ডাইনামিক করা হয় এবং পরবর্তীতে সেটাকে ইন্টারনেটের থ্রুতে সার্ভারে রাখা হয়। হ্যাঁ, সো আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। ওকে, সো স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কি?
জি না। না স্যার। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে ওয়েবসাইটের যে ওয়েবসাইটের যে বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি একটু বলি তাহলে আহ, যেমন আমরা স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটটা দেখলাম, ঠিক তেমন সেখানে আমরা আরেকটা বিষয় নিয়ে একটু ডিসকাস করি। ওয়েবসাইটের দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট, একটা হচ্ছে কি ব্যাক এন্ড পার্ট। হ্যাঁ, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট, একটা হচ্ছে ব্যাক এন্ড পার্ট। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে ফ্রন্ট এন্ড বলতে কি বুঝি। ফ্রন্ট এন্ড বলতে হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইট ভিজিট করার পরে একটা ওয়েবসাইট ভিজিট করার পরে আমরা যা আমরা দেখতে পাই, হ্যাঁ, একটা ওয়েবসাইট ভিজিট করার পরে যা দেখতে পাই তাই হচ্ছে ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ডটা কি? ব্যাক এন্ড হচ্ছে যে যেটা আমরা দেখতে পাই না, অর্থাৎ যেটাকে ড্যাশবোর্ড বা অ্যাডমিন প্যানেল বলে থাকি। হ্যাঁ, যেমন ঢাকা ইউনিভার্সিটি আগে আমরা দেখলাম, ঢাকা ইউনিভার্সিটি যেখান থেকে পোস্টগুলো আপলোড করা হচ্ছে, হ্যাঁ, যেখান থেকে পোস্টগুলো আপলোড করা হচ্ছে ঠিক সেখান থেকে সেটা হলো কি অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড বা ব্যাক এন্ড। হ্যাঁ, আর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। হ্যাঁ, সো আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এখন আসি রেসপন্সিভ ওয়েবসাইট। হ্যাঁ, সো রেসপন্সিভ ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি, কেউ বলতে পারবো? জি স্যার, বলতে পারবো। জি, এই যে এতটুকু দেখে একটু বলেন তো রেসপন্সিভ ওয়েবসাইট বলতে কি বুঝি? স্যার, যে মানে মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ, ডেস্কটপ, তারপর ট্যাবের ভিতরে সমানভাবে শো করে, কোনো ডিজাইন ভেঙে যায় না, তাকে রেসপন্সিভ ওয়েবসাইট বলে। যেমন স্ক্রিনের একটা রেজুলেশন থাকে 1200 পিক্সেলের উপরে বা এর থেকে 991 থেকে 1199 পর্যন্ত একটা সাইজ থাকে। এটা হচ্ছে লার্জ ডিভাইসের জন্য। এখানে থাকলেও ডিভাইস যেই অবস্থায় থাকে 991 থেকে নিচের দিকে যত আসবো না কেন, মোবাইলের যতটুকু স্ক্রিন রেজুলেশন আছে 500 পর্যন্ত যাই হোক না কেন, এইখানেও ডিজাইনটা সমানভাবে দেখা যাবে। সেটি হইতেছে রেসপন্সিভ ওয়েবসাইট। ওকে, ওকে। সো যদিও খুব সুন্দরভাবে বলেছেন, তারপরেও আর কেউ? ওইটাই বিভিন্ন ক্যাপ্টেন। বিভিন্ন ডিভাইসের সাথে যেই ওয়েবসাইটটা সমন্বয় হয়ে যায় অটোমেটিকলি, সেটাই রেসপন্সিভ ওয়েবসাইট। ওকে, সো দ্যাট যে বিষয় সেটা হলো যে দেখেন আমরা ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমরা ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমাদের একটা ডেস্কটপের ছবি, একটা ল্যাপটপের ছবি, একটা ট্যাবলেটের ছবি, একটা মোবাইলের ছবি, তাই না? তার মানে এখানে বেশ কিছু ডিভাইস আমরা দেখতে পাচ্ছি। সো এই যে ডিভাইসগুলো আমরা দেখতে পাচ্ছি সেই ডিভাইসগুলা দেখেন ডেস্কটপে যে কি রয়েছে, ডেস্কটপে যে ইমেজে মানে যে এটা একটা ওয়েবসাইট। সো ডেস্কটপে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ঠিক ল্যাপটপেও সিমিলার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, বাট তুলনামূলক কি, তুলনামূলক হচ্ছে আপনার ছোট সাইজ। আবার আমরা কিসে দেখতে পাচ্ছি, আবার আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে আমাদের ট্যাবলেটেও তুলনামূলক ছোট, আবার মোবাইলে দেখেন ছোট, বাট কন্টেন্ট সব কিন্তু সিমিলার। হ্যাঁ, সব কিছু সিমিলার বাট ডিফারেন্টভাবে কিন্তু আমরা উপস্থাপিত হচ্ছে। আমরা এই যে আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ওয়েবসাইট আমরা ইউজ করে থাকি, আর আমরা ম্যাক্সিমামই কিন্তু ইউজ করি সব থেকে বেশি হচ্ছে মোবাইল ডিভাইস থেকে। হ্যাঁ, তো দেখেন এটা ডেস্কটপে একরকম দেখাবে, মোবাইলে আর একরকম দেখাবে। আমি যদি ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখাই আপনাদেরকে, মানে এটাকে একটু ছোট করে দেখাই। সো আমরা যে বিষয়টা দেখতে পারবো সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে এই যে, সরি এটা না,
এই যে সো ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখেন, এই যে এখন কিন্তু আমরা ছোট আকারে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু কি আমরা দেখতে পাচ্ছি ছোট, বাট এটা কিসে দেখতে পাচ্ছি আমরা? এটা দেখতে পাচ্ছি হচ্ছে আমরা আমাদের মোবাইল ডিভাইসে। সো মোবাইল ডিভাইসে একরকমভাবে দেখতে পাচ্ছি, আবার হচ্ছে আমরা এইটাকে স্ক্রিনটাকে যদি আমরা বড় করি তাহলে কিন্তু কি এই বড়টাকে আমরা আমাদের মতো করে দেখতে পারবো। হ্যাঁ, ওকে। সো দেখেন মোবাইলে কিন্তু একরকম দেখতে পাচ্ছি, আবার বড় করলে কিন্তু আর ডিফারেন্ট রকম দেখতে পারবো। হ্যাঁ, সো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটাকে এখান থেকে দেখলাম। তার মানে রেসপন্সিভের ব্যাপারটা কি আমরা বুঝতে পেরেছি সবাই, যে আমি যে ডিভাইস থেকে ওপেন করব না কেন সেই ডিভাইসে সুন্দর ইউজার ফ্রেন্ডলিভাবে উপস্থাপন হওয়ার যে ব্যাপারটা সেটা হলো রেসপন্সিভ ওয়েবসাইট। হ্যাঁ, সেটা হলো কি রেসপন্সিভ ওয়েবসাইট। ওকে, এখন আসি যে আমরা একটা সময় ছিল যে আগে যখন আমরা ক্লায়েন্টের কাজ করতাম তখন রেসপন্সিভের জন্য আলাদা করে ক্লায়েন্ট বলে দিত। হ্যাঁ, বাট ইদানিং যে ব্যাপারটা সেটা হচ্ছে রেসপন্সিভের জন্য ক্লায়েন্টকে আর বলতে হয় না, কারণ রেসপন্সিভ একটা কম্পালসারি বিষয়। কারণ ওয়েবসাইট যে বানায় সে কিন্তু হচ্ছে কি ওয়েবসাইট যে বানায় তার কিন্তু রেসপন্সিভটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি সে ফর এক্সাম্পল আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন আপনি আপনার ক্লায়েন্টের জন্য, বাট সেই ওয়েবসাইটটা আপনার কি বলে এটাকে যে ডেস্কটপের থেকে ভালো দেখা যায়, বাট ল্যাপটপ থেকে বা হচ্ছে মোবাইল থেকে ভালোভাবে শো করে না বা ভেঙে যায়, তাহলে কি এই ওয়েবসাইটটা আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে মানে মেক করে নিয়ে এসে কি হ্যাপি থাকবে, বা যে ক্লায়েন্ট যে ইউজার এটাতে ভিজিট করবে সেই কি হ্যাপি থাকবে? কখনোই না। হ্যাঁ, সো আশা করি আমরা কি বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো ওকে। সো বিষয়টা কি আমরা এখান থেকে আমরা বুঝতে পেরেছি। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে নেক্সট স্লাইডে। তো দেখেন এখানে কিছু বিষয় রয়েছে, সেটা হলো যে ব্যালেন্স। হ্যাঁ, ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে ব্যালেন্স। হ্যাঁ, তো ব্যালেন্সটা কি? ব্যালেন্স হচ্ছে যে আমরা এখানে ম্যাক্সিমামে কিন্তু একদম বিগিনার্স রয়েছে। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে কথাটা শুনি, খুব ইম্পর্ট্যান্ট। আমরা কিন্তু এখানে ম্যাক্সিমামে কি রয়েছে? বিগিনার্স রয়েছে। তো অ্যাজ এ বিগিনার্স আমরা আমাদের জায়গা থেকে ফার্স্টে থেকে কিন্তু অনেকে 4 ঘন্টা 5 ঘন্টা বা এভাবে কিন্তু আমরা সময় দেবো। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য। তো 4-5 ঘন্টা করে যখন আপনার সময় দিবেন তখন দেখা যাবে কি যে একটা দুইটা প্রবলেম আপনি ফেস করতে পারেন, যেটা খুবই সিলি এবং খুবই মানে খুবই সিম্পল একটা প্রবলেম, বাট আপনি একটানা 4-5 ঘন্টা সময় দেওয়ার কারণে, হ্যাঁ আমি আবার বলছি, আপনি একটানা 4-5 ঘন্টা সময় দেওয়ার কারণে আপনার কি হচ্ছে, আপনার ওই সিলি বা ছোট ছোট প্রবলেমটা আপনি ধরতে পারছেন না। তো ওই সময়টাতে আপনার করণীয় কি? তো ওই সময়টাতে করণীয় হচ্ছে যে আপনি সিম্পলি একটু রেস্ট নেবেন। হ্যাঁ, লাইক ডেস্ক থেকে উঠে 5 মিনিট এদিক ওদিক থেকে ঘুরে আসবেন, প্রয়োজন চোখে পানি নেবেন। হ্যাঁ, নেওয়ার পরে আবার এসে ডেস্কে বসবেন কাজ করার জন্য। তো তাতেও যদি আপনি আপনার প্রবলেমটা ফাইন্ড আউট করতে না পারেন, হ্যাঁ তাতেও যদি আপনি আপনার প্রবলেমটা ফাইন্ড আউট করতে না পারেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আমাদের যে মেসেঞ্জার কনভারসেশন গ্রুপটা রয়েছে, হ্যাঁ মেসেঞ্জার কনভারসেশন গ্রুপটা, যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন তারা প্রত্যেকে ফেসবুক গ্রুপে মেসেঞ্জার কনভারসেশন গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন। সো মেসেঞ্জার কনভারসেশন গ্রুপটাতে আপনি আপনার প্রবলেমটা শেয়ার করবেন, সেখানে দেখবেন যে আপনাদের ব্যাচমেটই কেউ না কেউ প্রবলেমের সলিউশন করে দিয়েছে। যদি ব্যাচমেট না করে দেয় তাহলে কিন্তু আবির মাহমুদ স্যার যিনি আপনাদের সাপোর্ট ট্রেনার তিনি রয়েছেন, আমি রয়েছি। হ্যাঁ, সো এই বিষয়গুলো সেখান থেকে কি আমরা দেখতে পারবো, বুঝতে পারবো, জানতে পারবো। হ্যাঁ, ওকে। এরপরে আসি যে এতেও যদি আপনার প্রবলেমের সলিউশন না হয় তাহলে আপনি আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনি কি করবেন, আপনি আপনার প্রবলেমটা শেয়ার করে দেবেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে কেউ না কেউ
আপনাদের কেউ না কেউ দেখবেন যে আপনাদের প্রবলেমের সলিউশনটা দিবে, না হলে আমি তো অবশ্যই দিব, হ্যাঁ, কারণ আমি প্রতি 24 আওয়ার্সের মধ্যে আপনাদের গ্রুপটা আমি চেক করব এবং সেখানে আমরা হচ্ছে আপনাদের যে প্রবলেম থাকবে সেই প্রবলেমের সলিউশনটা করে দেবো, হ্যাঁ, ইনশাআল্লাহ। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আরেকটা বিষয় আছে, কন্ট্রাস্ট। এই কন্ট্রাস্ট ব্যাপারটা কি? কন্ট্রাস্ট অ্যাকচুয়ালি ইটস এ কালার থিওরি, হ্যাঁ। তো দেখেন, একটা কালার কনসেপ্ট যদি ভালো না হয় তাহলে দেখতে কেমন হয়। বেসিক্যালি এইখানে এই যে পার্টটা দেখতে পাচ্ছেন, এই পার্টটা কিন্তু কালার কনসেপ্টটা একদমই ভালো না, বাট আমি রাখছি কি জন্য? আপনাদের কাছে দেখার জন্য। যেমন দেখেন, এই ব্যাকগ্রাউন্ডের উপরে এই যে টেক্সটটা আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা টেক্সট আছে, এই টেক্সটটা আপনারা বুঝতে পারতেছেন না। আবার এই যে এখানে ব্যালেন্স নাকি এখানে কি বোঝা যাচ্ছে না, তাই না? অর্থাৎ এখানে কি কেউ গ্রাফিক ডিজাইনার আছে বলেন তো? এখানে গ্রাফিক ডিজাইনার কারা আছেন? জি ভাই আছে। জি আমি আছি। কোনো আচ্ছা আচ্ছা, যিনি গ্রাফিক ডিজাইনার আছেন উনি বলেন তো একটা ডিজাইনিং এর জন্য কালারটা মানে কতটুকু প্রয়োজন বা কালারটা কতটুকু ইম্পর্টেন্ট? স্যার খুব বেশি গুরুত্বপূর্ণ, কালারগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং কালার যদি ম্যাচিং না হয় তাহলে দেখতে সুন্দর লাগে না, মানে নান্দনিক ভাবটা তৈরি হয় না। নান্দনিকতা যখন তৈরি না হবে তখন এটা দেখতে ভালো লাগবে না। ফলে কালার একটা গুরুত্বপূর্ণ বিষয় ওয়েব ডিজাইন, যেমন অন্যান্য ডিজাইনের জন্য তেমনি ওয়েব ডিজাইনের জন্য। ওকে, সো যে বিষয় সেটা হচ্ছে যে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমরা স্যার হ্যালো স্যার। স্যার আমার সমস্যা হচ্ছে একটু, মানে স্ক্রিনটা বারবার চলে যাচ্ছে, আবার আসতেছে না। আমি কাইটা দিয়ে বারবার খালি জয়েন করতেছি, তারপরে সমস্যা দেখা যাচ্ছে। এটা কি এটা হচ্ছে যে আপনার ইন্টারনেট স্পিডটা ভালো না, হ্যাঁ। আপনার ইন্টারনেট স্পিডটা ভালো না থাকার কারণে আপনার ওইখানে বারবার স্ক্রিনটা ফ্রিজ হয়ে যাচ্ছে, মানে আটকে যাচ্ছে, হ্যাঁ। জি, এই ক্লাসটা তো রেকর্ড হচ্ছে স্যার, না? জি, রেকর্ড হচ্ছে, হ্যাঁ। জি জি জি, ওকে। স্যার সম্ভবত উনি পিন করেন নাই, পিন করলে মনে হয় আপনার এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। যে যখন কথা বলে তখনই তারটা চলে আসে সম্ভবত স্যার। হতে পারে। আচ্ছা, তো এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় সেটা হলো যে একটা ওয়েবসাইটের কালারটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। কেন বলতেছি? কারণ দেখেন যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটে যদি একাধিক কালার থাকে, যেমন সে ফর এক্সাম্পল যে আমরা দেখি না, আমাদের কি বলে এটাকে, আপনার কোনে দেখা, যেমন হচ্ছে যে চানাচুর বিক্রেতা, অনেক সময় আমরা চানাচুর বিক্রেতাদের ক্ষেত্রে দেখি যে তারা অনেক রকমের কি করে বলেন তো, যে কালার সম্বলিত দিয়ে তারা হচ্ছে তাদের ড্রেস তৈরি করে, হ্যাঁ। তারা কি অনেক রকমের কালার দিয়ে তারা কি ড্রেস তৈরি করে না? ড্রেস তৈরি করে। তো এই যে ড্রেসটা যখন তৈরি করে তখন দেখতে কেমন, কি একটু লাইক ফানি টাইপের মনে হয় না? এরকম মনে হয়। তো দেখেন, আপনি যদি একটা ওয়েবসাইট আপনি কি করেন, একাধিক কালার বা একটা ডিজাইনিং ক্ষেত্রে যদি একাধিক কালার আপনি ইউজ করেন, সেক্ষেত্রে কী হবে বলেন তো? সেক্ষেত্রে কিন্তু আপনার যে বিষয় সেটা হচ্ছে যে ইটস টোটালি ফানি একটা বিষয় মনে হবে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে আমাদের যখন একটা ওয়েবসাইট তৈরি করব তখন মাস্ট বি, হ্যাঁ, সো মাস্ট বি আমরা আমাদের কালার দিকে খেয়াল রাখতে হবে, বিকজ অফ, হ্যাঁ,
কেন? বিকজ অফ কালারটা খুবই 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 ইম্পর্টেন্ট। একটা ওয়েবসাইটের সর্বোচ্চ আমি আবার বলছি, একটা ওয়েবসাইটের সর্বোচ্চ আমরা 3টা কালার ইউজ করব। একটা প্রাইমারি কালার, একটা সেকেন্ডারি কালার, একটা হচ্ছে আমাদের কালার কি বলে, একটা অ্যাজিজাল আমরা কালার একটা ইউজ করব। কেন বলতেছি? কারণ দেখেন, আমি যদি একটু আপনাদেরকে দেখে আসি, যেমন ইউআই ল্যাবের ওয়েবসাইটে যদি আমি একটু দেখে আসি, দেখেন এখানে ঢুকলেই মনে হবে যে একটা কালার কম্বিনেশন রয়েছে। যেমন এই যে এই কালারটা দেখুন, বাটন কালার, এখানে একটা কালার, এই যে এখানে একটা কালার। হ্যাঁ, একটু যদি নিচে আসি তাহলে দেখতে পাচ্ছি এখানে কালার, অর্থাৎ একটা কালার কম্বিনেশন কিন্তু দেখতে পাচ্ছি। আবার আমাদের একাডেমিক, আমাদের একটা কনসার্ন প্রতিষ্ঠান। সো দেখেন এই যে এই ওয়েবসাইটটাতে যদি আমরা যাই, তাহলে দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের একটা কালার কম্বিনেশন রয়েছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। হ্যাঁ, সো এই যে কালার কম্বিনেশন, সেই ব্যাপারগুলো কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু আমাদের একটা কালার কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা যখনই কোনো ওয়েবসাইট তৈরি করব তখন অবশ্যই এই ধরনের কালার কম্বিনেশনটার কথা আমরা মাথায় রেখে আমরা কাজ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। সো চলুন এখন আসি যে, যেমন দেখেন আমরা যদি একটু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ড্যাফোডিল, আমি একটু নতুনটাতে ওপেন করি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ওয়েবসাইটটা যদি আমরা লিখি, ওকে। দেখেন এখানে একটা কালার কম্বিনেশন রয়েছে। আবার যদি আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে যদি এখান থেকে আসি, ব্র্যাক ইউনিভার্সিটি, তাহলে আমরা এখান থেকে দেখব হচ্ছে, দেখেন এখানে একটা কালার কম্বিনেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা একটা কালার কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। সো এই যে বিষয়টা, সেটা কি আমরা এখান থেকে দেখলাম যে খুব সহজে আমরা এই যে কালার কম্বিনেশন এখানে দেখতে পাচ্ছি। দেখেন একটা কালার, এই যে এই কালারটা এখানে যেমন আছে, এখানেও এমন কালার। আবার দেখেন ড্যাফোডিলে আসলে অন্য একটা কালার ফ্লেভার পাচ্ছি। হ্যাঁ, আবার যদি আমি এখান থেকে আপনার আমাদের একাডেমিতে আসি, সেখানে কিন্তু ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন পাচ্ছি। তো দেখেন আমি যেখানেই যাই না কেন, যে একটা কালার থিওরি কিন্তু বা একটা কালার কনসেপ্ট কিন্তু সেখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো ঠিক তেমন আমরা যখনই কি করব, কোনো ওয়েবসাইট আমরা তৈরি করব, তখন অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ওকে। তো চলুন এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট যে স্লাইড রয়েছে, সেটা হচ্ছে ইউনিটি। সো ইউনিটিটা কি? ইউনিটি হচ্ছে যে ইউনিটি ইজ স্ট্রেংথ, আমরা সবাই জানি, একতাই বল, তাই না? সো এখন আসি যে ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল, এটার মূল বিষয়বস্তুটা কি অ্যাকচুয়ালি দেখেন আমরা এখানে হয়তো কেউ আমরা আমাদের HTML CSS নিয়ে টুকটাক জানা আছে, হয়তো কারো জানা নেই। হ্যাঁ, সো এ ধরনের যে বিষয়, অর্থাৎ আমরা হয়তো অনেকেই জানবো, হ্যাঁ, বা অনেকেই বেসিকটা আমাদের জানা আছে। তো এক এক জনের কিন্তু কি এক এক রকমের যে বিষয়টা, সেটা কিন্তু কি আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, ওকে। সো এখানে সে ফর এক্সাম্পল যে একজন সে একটা প্রবলেম ফেস করেছে, সো সেই প্রবলেমটা নিয়ে সে কি করেছে, সে হচ্ছে আপনার গ্রুপে পোস্ট করেছে। সো সে ফর এক্সাম্পল সে তার জানা নাই, বাট জানা না থাকলেও চেষ্টা করবেন, হ্যাঁ, জানা না থাকলেও চেষ্টা করবেন যে নিজে একটু জানা যায় কিনা, নিজে একটু মানে খুঁজতে পারে কিনা প্রবলেমের সলিউশনটা। অর্থাৎ ইউনিটি ইজ স্ট্রেংথ, কেউ যেন আমরা একে অপরকে আমরা লাইক ইগনোর না করি, প্রত্যেকের জায়গা থেকে সবাইকে হেল্প করে সামনের দিকে আগায় যেতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে নেক্সট স্লাইড। এখান থেকে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে HTML এবং HTML5। তো HTML এবং HTML5 বলতে আমরা কি বুঝি?
HTML এবং HTML5 হচ্ছে যে আমরা একটা সিম্পল একটা বিষয় আপনাদেরকে বলি। এখন যদি আমাদের ফ্যামিলি থেকে আমাদের ফ্যামিলি থেকে যদি কেউ বলে যে আমাকে আপনাকে একটা ফোন কিনে দেবে, হ্যাঁ, সো এই যে ফোন কিনে দিবে, সো সেখান থেকে যদি বলে যে একটা অপশন দুইটা রাখছে, হ্যাঁ, একটা হচ্ছে বাটন ফোন আর আরেকটা হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড ফোন। সো অবভিয়াসলি আপনি কোনটা চুজ করবেন বলেন তো? অবভিয়াসলি আমরা বাটন ফোন ইউজ Android. করব না, আমরা Android phone. অ্যান্ড্রয়েড স্মার্ট যে ফোনটা রয়েছে সেই স্মার্টফোনটা কিন্তু আমরা কি চুজ করব, তাই না? তো জি। সেই জায়গা থেকে এখান থেকেও সিমিলার বিষয়টা, সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমাদের লেটেস্ট যে ভার্সন, অর্থাৎ আপডেটেড অ্যান্ড লেটেস্ট যে ভার্সন, সেই ভার্সনটাই আমরা বেসিক্যালি শিখব, হ্যাঁ, সেই ভার্সনটাই বেসিক্যালি কি করব, আমরা শিখব। ওকে, এখন আসি যে আমরা এখান থেকে এসে আচ্ছা স্যার, একটা কথা বলি, এটা হলো যে অনেকেই বলে যে বর্তমানে নাকি এইচটিএমএল আর সিএসএস মানে ওই টেক্সট এডিটর ইউজ করে এভাবে ওয়েবসাইট বানানো নাকি অযথা মানে সময় নষ্ট আর কি, অনেকে আর কি বলে। তো মানে বেশিরভাগ মানুষই নাকি ওয়ার্ডপ্রেস দিয়ে বানায় ফেলে, মানে আগের মতো নাকি আর এই মানে ডিমান্ড ডিমান্ড নাই আর কি, অনেকে বলে। এই কথাটা কতটুকু সত্য আর কি, আপনি যদি বলতেন। আচ্ছা, এখন আসি যে বিষয় হচ্ছে যে যে যেটাকে অ্যাকসেপ্টেড করে, হ্যাঁ, তবে একটা বিষয় রাখবেন, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, মানে হচ্ছে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওইখানে একটা সিস্টেম করা আছে যেখানে আপনার জাস্ট কোনো রকম কোডিং জটিলতা ছাড়াই জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলা যায়, হ্যাঁ। বাট অনেক জটিল এবং যে বিষয়গুলো অর্থাৎ বড় বড় ধরনের ওয়েবসাইটগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে কেউ করে না। যেমন দেখেন, আমরা যদি একটু আপনাদেরকে বলি কোন ওয়েবসাইটটা কী দিয়ে তৈরি করা, সেটা কিন্তু যেমন আমি যে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা একটু দেখি, দেখেন তো কোনো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করা আছে কিনা। হ্যাঁ, যেগুলো ইনিশিয়াল স্টেজে মানে ইনিশিয়াল স্টেজ বা শর্ট টাইমের জন্য প্রয়োজন, সেগুলো কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ইনিশিয়াল কাজগুলো আমরা করতে পারি, হ্যাঁ। বাট ওয়ার্ডপ্রেস অবশ্যই ভালো একটা বিষয়, বাট বড় গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো কিন্তু সব র কোড দিয়েই করা হয়, হ্যাঁ। যেমন আমি যদি এটা বলি, যেমন দেখেন এটা কিন্তু আমাদের এই যে আমাদের একাডেমি, এটা হচ্ছে আমাদের ASP.NET দিয়ে করা। আবার যদি আমি UI11টা বলি তাহলে হচ্ছে এগুলো কিন্তু সব র কোড, হ্যাঁ। এক কথা, আপনারা তো এখন অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যান নাই তো ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা না বলি, এগুলো কিন্তু প্রত্যেকে র কোড দিয়ে করা, অর্থাৎ HTML CSS দিয়ে করা। এইটা তারপরে এটা, তারপর যদি আমি ব্র্যাক ইউনিভার্সিটির কথা আসি, আমি যদি আপনার কি বলে ড্যাফোডিলের কথা আসি, আমি যদি স্কোয়ারের কথা আসি, এগুলো সব কিন্তু র কোড দিয়ে করা, হ্যাঁ। সো ওয়ার্ডপ্রেস দিয়ে করা কোনগুলো জানেন? যেগুলো হচ্ছে ইনিশিয়াল স্টেজে একজন কোম্পানির উদ্যোক্তা, সে লাইক একটা বিজনেস রান করেছে, সো ইনিশিয়াল স্টেজে তার 4-5 লাখ বা 2-3 লাখ টাকা দিয়ে একটা ওয়েবসাইট বানানো সম্ভব না। সো সে ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু 30-40-50-60-70 হাজার টাকা দিয়ে ইনিশিয়াল স্টেজে একটা ওয়েবসাইট কিন্তু সে খুব শর্ট টাইমে বানাই ফেলতে পারে, হ্যাঁ। এই হচ্ছে বিষয় মূলত, হ্যাঁ। যেমন দেখেন, আমি আমি দেখেন স্যার আপনার অডিও আসছে না। স্যার আপনার অডিওতে প্রবলেম হচ্ছে। স্যার মনে হয় একটু শরীর খারাপ না? মাইক্রোফোনে একটু প্রবলেম দেখা যাচ্ছে। আচ্ছা, একটু ওয়েট সবাই। আচ্ছা, এখন আশা করি সবাই শুনতে পাচ্ছেন আমার অডিও? সবাইকে শুনতে পাচ্ছেন আমাকে? স্যার শোনা যায় না, এখন আপনার কথা শোনা যায় না।
আচ্ছা, এখন কি আমার সবাই শুনতে পাচ্ছেন? জি আমাকে স্যার কি সবাই শুনতে পাচ্ছেন এখন? জি এখন জি শোনা স্যার যাচ্ছে। হ্যাঁ, এখন ক্লিয়ার। শোনা যাচ্ছে। ওকে, তো ঠিক আছে, যদি সবাই শুনতে পান তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করি। হ্যাঁ, যদি আমাকে শুনতে পান সবাই তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করি, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার ওকে। ওকে। ওকে স্যার। ওকে ওকে, ঠিক আছে। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, তো এটা তো আমরা কালার কম্বিনেশন নিয়ে কথা বলতেছিলাম। এখন আসি যে আমরা হচ্ছে আচ্ছা, সো আমরা র কোড নিয়ে কথা বলতেছিলাম। তো বেসিক্যালি আমাদের যা যাবতীয় ওয়েবসাইটগুলো কিন্তু র কোড দিয়েই তৈরি করতে হয়। হ্যাঁ, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো কিন্তু র কোড দিয়ে করতে হয়। যারা ইনিশিয়াল স্টেজে শর্ট টাইমের জন্য রাখতে চায় যে হ্যাঁ আমি আপাতত ওয়ার্ডপ্রেস দিয়ে আমি ওয়েবসাইটটা রাখি, পরবর্তীতে আমি এটাকে হচ্ছে কি করব, আমি এটাকে হচ্ছে আমার মতো করে সাজাই নেব। হ্যাঁ, তখন আমরা তারা র কোড দিয়ে সাজাই নিতে পারে। হ্যাঁ, বাট ইনিশিয়াল স্টেজে অনেকেই চেষ্টা করে যে খরচ বাঁচানোর জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করা। বাট আপনি আপনার মতো করে, হ্যাঁ, আপনি আপনার মতো করে একটা ওয়েবসাইট তৈরি করতে চাইলে মাস্ট বি আপনাকে কি করতে হবে? আচ্ছা, আপনারা কেউ একজন ভয়েস দেন তো, আপনাদের ভয়েস শুনতে পাই কিনা আমি দেখি তো। জি স্যার শুনতে জি স্যার পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? ঠিক আছে, জি শুনতে পাচ্ছি, ঠিক হ্যাঁ, আছে, শোনা যাচ্ছে। ঠিক আছে। শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি আপনার কথা। আমার কথা কি শুনতে পাচ্ছেন স্যার? জি জি শুনতে পাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, ওকে। অনেক ধন্যবাদ। এখন আসি যে আমরা এখন আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা যেটা বলতেছিলাম যে আমরা র কোড দিয়ে আমরা কাজ করব, অর্থাৎ HTML CSS আমাদের লেটেস্ট যে ভার্সনটা থাকবে, হ্যাঁ, লেটেস্ট যে ভার্সন থাকবে সেই ব্যাপারটা নিয়ে আমরা এখন কাজ করব। সো এরপর আসি যে ফাইল এক্সটেনশন। হ্যাঁ, তো ফাইল এক্সটেনশনটা কি অ্যাকচুয়ালি? ফাইল এক্সটেনশন হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের অনেক ফাইল নিয়ে কিন্তু কাজ করতে হয়। হ্যাঁ, অনেক সময় যেমন PDF, ডক্স, এক্সেল, আমরা কিন্তু সচরাচর প্রতিনিয়ত অনেক বিষয় নিয়ে কাজ করে থাকি। হ্যাঁ, তো এই যে PDF, ডক্স, এক্সেল, জেপিজি, হ্যাঁ, পিপিটি, পিএনজি, তো এই ধরনের বিষয়গুলো এক একটা ফাইল এক্সটেনশন কিন্তু। হ্যাঁ, এগুলো কি এক একটা ফাইল এক্সটেনশন। তো এখানে যেমন পিডিএফ, আমরা পিডিএফ কম বেশি সবাই কিন্তু মানে জানি। স্পিকার অফ করা কি সবাই? ওকে, দেন হচ্ছে আমাদের এখান থেকে ডক্স। হ্যাঁ, একজনের স্পিকার অন রয়েছে, অন অফ করেন, সবাই চেক করেন কার স্পিকার অন রয়েছে। ওকে, সো এরপর আসি যে আমরা দেখতে পাচ্ছি ডক্স মানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে ব্যাপারটা, এক্সেলের যে ব্যাপারটা। হ্যাঁ, এটা হচ্ছে যে এই যে পিপিটি হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। হ্যাঁ, তো আমরা কিন্তু এখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে রয়েছে। জেপিজি এটা কি অ্যাকচুয়ালি? জেপিজি পিএনজি এটা হচ্ছে ইমেজের ফরম্যাট। সো ইমেজের ফরম্যাট জেপিজি বলতে কি বুঝি আর পিএনজি বলতে কি বুঝি? হ্যাঁ, তো যেমন দেখেন আমরা যদি একটু দেখাই জেপিজি বলতে কি বুঝি, আমরা যদি দেখাই এখানে কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, ওকে, আচ্ছা, আমি আমার ছবিটা দিয়ে আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে যে আমি আরেকটা ছবি একটু নিয়ে আসি। ছবিটা কোথায় রাখা আছে, কোথায় রাখা আছে? এইখানে না, তো আমি এখান থেকে অন্য একটা জায়গা থেকে একটা ছবি নিয়ে আসি। এখান থেকে যদি আমরা হচ্ছে যে ফর এক্সাম্পল এরকম একটা ইমেজ নিয়ে আসলাম। ওকে, সো দেখেন এখানে আমি দুইটা ইমেজ দেখাবো আপনাদেরকে।
ওকে, সো দেখেন এখানে আমি একটা ইমেজ দেখাচ্ছি, এটা একটা ইমেজ, হ্যাঁ। আর আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এটা না সরি, এটা তো হচ্ছে ভিডিও। ওকে, সো এটা একটা ইমেজ দেখেন, যে ইমেজে কি রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, ঠিক আছে। এই যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, এই ইমেজে কিন্তু কি আমাদের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, হ্যাঁ। আর এখানে থেকে যদি আমি আরেকটা ইমেজ ব্যবহার করি, দেখেন এই ইমেজে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই ইমেজটাতে যদি আসি তাহলে কি এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। আর আমরা এই ইমেজটাতে দেখলে আমরা এই যে সরি, ওকে, যেমন দেখেন এটাতে দেখলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, হ্যাঁ। এখানে কি জাস্ট ফ্রেশ, অর্থাৎ এখানে দেখলে আমরা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, আর এখানে দেখলে আমরা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি না। So, এই হচ্ছে এক ওয়েবসাইটের মধ্যে মানে কি জেপিজি এবং পিএনজির মধ্যে তফাৎ, অর্থাৎ এইটার মধ্যে কি আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি। আমি আবার বলছি যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি, হ্যাঁ? আর এখানে কিন্তু কি কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই, এই যে, যেটা কিন্তু আপনি ইমেজটাকে যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখেন এই যে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে শুধু ইমেজটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। সো এই ধরনের বিষয়টাকে হচ্ছে জেপিজি এবং পিএনজি বলা হয়, ঠিক আছে। ওকে, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এতটুকু কি আমরা এখান থেকে দেখে নিলাম। সো এখন যে বিষয়, ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে পিডিএফ, তারপর হচ্ছে জেপিজি, তারপর হচ্ছে আমাদের কি এই বিষয়গুলো কি আমরা এখান থেকে দেখলাম যে পিডিএফ, তারপরে ডক্স, তারপরে এক্সএলএস, জেপিজি, হ্যাঁ, পিপিটি, এগুলো জানলাম। এখন জিপ, জিপ হচ্ছে যে আমরা আমাদের ফোল্ডারগুলোকে আরও একটু সিকিউর করার জন্য, হ্যাঁ, আমরা আমাদের ফোল্ডারগুলোকে কি আরও একটু সিকিউর করার জন্য বেসিক্যালি আমাদের কি করতে হয়, আরও একটু সিকিউর করার জন্য আমরা আমাদের একটা ফোল্ডারকে জিপ ফরম্যাটে রাখি, হ্যাঁ। পিপিটি মানে হচ্ছে সরি পিএসপি, পিএসপি মানে হচ্ছে কি আমাদের পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর যে এক্সটেনশনটা রয়েছে ঠিক সেটা, অর্থাৎ যেমন আমরা দেখেন জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে গেলে আমাদের জাভা স্ক্রিপ্টের এক্সটেনশন হচ্ছে .js। আমরা যদি পাইথন নিয়ে কাজ করতে যাই তাহলে আমাদের পাইথনের এক্সটেনশন হচ্ছে .py। সো ঠিক তেমন পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে গেলে আমাদের পিএসপির এক্সটেনশন হচ্ছে .php। আচ্ছা, এরপর আসি যে আমরা আমাদের যে বিষয় সেটি হলো যে এখানে লাস্টের দিকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে txt, তাই না। এই যে .txt বিষয়, সেটা হলো যে আমরা যখন কোনো একটা ফাইল, হ্যাঁ, আমরা যখন কোনো একটা ফাইল বাই ডিফল্ট তৈরি করি তখন সেই ফাইলের একটা স্পেসিফিক এক্সটেনশন সহ তৈরি হয়ে যায়, হ্যাঁ, যেটার নাম হচ্ছে .txt, হ্যাঁ, যেটার নাম কি .txt। ওকে, তো বেসিক্যালি আমাদের যে নেক্সট ক্লাস থেকে যে ক্লাস শুরু হবে, হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে যে ক্লাসটা শুরু হবে সেটা আমাদের কোডিং পার্ট দিয়ে শুরু হবে। তো সেখানে আমরা প্রথম যে ফাইলটা তৈরি করব সেই ফাইলটা হবে হচ্ছে .html, হ্যাঁ, সেই ফাইলটা তৈরি হবে কি দিয়ে .html দিয়ে, হ্যাঁ। ওকে, এখন আসি যে আমরা নেক্সট স্লাইডে আসি। দেখেন আমরা ফাইল তৈরি করলাম, সে ফর এক্সাম্পল যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা একটা ফাইল তৈরি করেছি এবং সেই ফাইলটার মধ্যে এখন আমাদের কি করতে হবে, কোড লিখতে হবে, তাই না। তো কোড লিখতে হলে আমাদেরকে যে বিষয় সেটি হলো যে কোড যদি আমরা লিখতে চাই তাহলে মাস্ট বি আমাদেরকে একটি কোড এডিটর প্রয়োজন, তাই না। মাস্ট বি আমাদের কি প্রয়োজন, একটি কোড এডিটর প্রয়োজন। তো অর্থাৎ আমরা একটি কোড এডিটরের মধ্যেই কিন্তু আমাদের কোড লিখতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, যে কোনো একটি কোড লাগবে। সো এখানে বেশ কিছু কোড এডিটর রয়েছে, যেমন সাবলাইম টেক্সট রয়েছে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস রয়েছে, যেমন ড্রিম ওয়েভার রয়েছে, হ্যাঁ, যেমন আমাদের হচ্ছে
ব্র্যাকেটস রয়েছে, হ্যাঁ। সো এই ধরনের বেশ কিছু কোড এডিটর আমরা কি এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওকে, সো এরপর আসি যে আমরা অ্যাটমস, পিএসপি স্ট্রম, ভিজুয়াল স্টুডিও, ব্র্যাকেটস, এই ধরনের আমরা কোড দেখতে পাচ্ছি। সো যে যেটা প্রয়োজন সেটা থেকে আমরা কি করতে পারবো, আমরা নিয়ে কাজ করতে পারবো ইনশাল্লাহ। ওকে, ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে স্যার একটা প্রশ্ন ছিল এখান থেকে, এই যে অনেকগুলো কোড এডিটর দেখালেন আপনি, আমরা মূলত বেসিক্যালি কোনটাতে ভালো কাজ করতে পারবো, মানে কোনটা হলে ভালো হয়? আচ্ছা, সো বেসিক্যালি আমরা ফার্স্টের দিকে আমরা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে কাজ করবো। এই যে নোটপ্যাড প্লাস প্লাস দেখতে পাচ্ছি না, নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে কাজ করবো। বিকজ অফ আমরা চাই যে আমরা অ্যাডভান্স কোড এডিটর যখন আমরা শিখবো তখন ওখানে শর্টকাট লিখলে অনেক কিছু চলে আসবে। তো আমরা শুরুর দিকে আমরা চাই যে শর্টকাটটা না শিখি, আমরা যেন ফ্রম স্ক্র্যাচ থেকে আমরা একদম ভালোভাবে শিখতে পারি। দ্যাটস আমরা কি করব, আমরা একটা বেসিক কোড এডিটর দেখবো, হ্যাঁ। আর যদি কেউ আপনারা অন্য কোনো কোড এডিটরে ইউজ টু থেকে থাকেন তো আপনি আপনার কোড এডিটরটা আপনি ইউজ করতে পারেন, হ্যাঁ, নো প্রবলেম সেখানে। যদি কেউ মনে করেন যে আমি ভিজুয়াল স্টুডিও ইউজ করি, ওকে ফাইন, আপনি ইউজ করতে পারেন। যদি কেউ মনে করেন আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করি, সরি ইউজ করি, হ্যাঁ, সেটাও ইউজ করতে পারেন, হ্যাঁ। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে সে ফর এক্সাম্পল ধরে নেন যে আমরা একটা ফাইল তৈরি করেছি, আমরা কোড এডিটরটা কেন প্রয়োজন, কারণ ওই ফাইলের মধ্যে তো কোড লিখতে হবে, তাই না? তো কোড লিখে আমাদের কি করতে হবে, সেভ করতে হবে, তাই না? ওকে, সো এই যে সেভটা করলাম, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আমার কোডের আউটপুটটাকে তো অবশ্যই দেখতে হবে, তাই না? কোডের আউটপুটটাকে দেখতে হবে না, মাস্ট বি কোডের আউটপুটটাকে কিন্তু কি করতে হবে, আমাদেরকে দেখতে হবে। সো দেখার জন্য আমরা কি করব, যে কোনো একটি ব্রাউজার আমাদের চুজ করতে হবে, হ্যাঁ। সো সেটা হতে পারে গুগল ক্রোম, হতে পারে মোজিলা ফায়ারফক্স, হতে পারে সাফারি, হতে পারে অপেরা, হতে পারে, হ্যাঁ। সো যে কোনো একটি কোড এডিটরের মাধ্যমে আমরা আমাদের কি করতে পারি, আমরা আমাদের এই কাজগুলা করতে পারি, হ্যাঁ। জি বলেন। স্যার আমি তো ভিজুয়াল প্ল্যাটফর্ম ইউজ করি, তাহলে ক্লাসে কোডগুলো বুঝতে কি সমস্যা হবে? না না, কোড বুঝতে সমস্যা হবে না। সো আপনি যেটাতে, আমি আগেই সেটা ক্লিয়ার করেছি, আপনি যেটাতে ইউজ টু আপনি চাইলে সেটাতেই আপনি নিয়ে কাজ করতে পারবেন, হ্যাঁ। জি স্যার, ধন্যবাদ। যে এই কাজগুলো করার জন্য মানে এগুলো যে সেটআপ করা হইব ওগুলো কি আপনি দেখাই দিবেন? বুঝি না, আরেকবার বলেন। মানে এই যে এগুলো যে দেখাইতেছেন মানে এগুলো তো সেটআপও করা লাগবে, তখন কি আপনারা দেখাই দিবেন? অবশ্যই, দেখায় না দিলে আপনারা যারা বিগিনার্স আছেন তারা কিভাবে বুঝবেন বিষয়গুলো? আমরা প্রত্যেকটা বিষয় দেখিয়ে দেব আপনাদের জন্য, হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা সো ব্রাউজারগুলো কী কাজে ব্যবহার করা হয় সেটা আমরা তো বুঝতে পেরেছি, রাইট? ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে HTML সিনট্যাক্স, হ্যাঁ। তো HTML সিনট্যাক্সটা কি? HTML সিনট্যাক্স হচ্ছে যে আমি একটু যদি আপনাদেরকে বলি সেটা হলো যে আমরা আমাদের যদি আমি আমাদের গ্রামের মায়েদের বা বোনেদের কথা বলি, তাহলে দেখবেন যে গ্রামের মায়েরা বা বোনেরা যখন বিভিন্ন নকশি কাঁথা সেলাই করে, বিশেষ করে বালিশের কাভার, ফুলের, হ্যাঁ, এ ধরনের যখন কোনো সেলাই করে তখন দেখবেন তারা কাঠের একটা ফ্রেম, হ্যাঁ, কাঠের একটা ফ্রেমের মধ্যে রেখে কিন্তু ওই ফুলটা সেলাই করে, বা ওই মানে ফুলের যে সেলাই সেটা কিন্তু মানে সুচ দিয়ে সেলাই করে করে উঠায়, তো ওইটা কিন্তু এই যে কাঠের যে ফর্ম বা ফ্রেম, ওইটা হচ্ছে কি ওই সুচ বা সেলাই করার ফরম্যাট, তাই না? ঠিক তেমন আমরা যখনই কি করব আমরা যখনই HTML নিয়ে কাজ করব তখন মাস্ট বি আমাদের HTML নিয়ে কাজ করতে হলে অবশ্যই এই ফরম্যাটটা নিয়ে কি করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, অর্থাৎ এই সিনট্যাক্সটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, হ্যাঁ। সো আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। অর্থাৎ এখন থেকে যতদিন আমরা কাজ করব ততদিন অবশ্যই এই HTML সিনট্যাক্স নিয়েই কিন্তু আমরা কাজ করব, হ্যাঁ।
ওকে, এখন আসি যে আমরা এখান থেকে এসে বলবো ঠিক আছে আমরা আমাদের এই যে এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন যে HTML ট্যাগ, হ্যাঁ, তারপরে এখানে দেখতে পাচ্ছি হেড ট্যাগ, হ্যাঁ, তারপর এখান থেকে দেখতে পাচ্ছি টাইটেল ট্যাগ, এগুলো কিন্তু কোড, এই কোড করে করে কিন্তু আমরা কাজ করব, যেটা আমরা নেক্সট ক্লাস থেকে কাজ করব, হ্যাঁ। তারপর আমরা বডি ট্যাগ, তো এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ, হ্যাঁ। ওকে, সো এখন আমরা যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে নেক্সট যদি আসি তাহলে এখান থেকে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যে HTTP, হ্যাঁ, HTTP এবং HTTPS, হ্যাঁ। সো এই যে দুইটা বিষয় কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো HTTP এর মধ্যে কি আছে, হাইপারটেক্সট, HTTP এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর HTTPS এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, হ্যাঁ। সো এখন এখান থেকে দেখেন যে এইটা বেসিক্যালি এখানে রাখার উদ্দেশ্যটা কি, হ্যাঁ, বা এইটা বেসিক্যালি এখানে মেইনলি আমরা রাখছি কেন সেটা একটু বলি। এটা হচ্ছে আপনাদের সুবিধার্থে বা জানার সুবিধার্থে আমরা বিষয়টাকে রাখছি। কী জন্য রাখছি সেটা একটু বলি। সেটা হলো যে আমরা অনেকেই কিন্তু বিভিন্ন ই-কমার্স থেকে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পারচেস করে থাকি, হ্যাঁ। তো এই যে আমরা অনেকেই বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট থেকে আমরা যখন পারচেস করি তখন কিন্তু আমরা আমাদের বিশেষ করে যদি আমরা কার্ড থেকে পেমেন্ট করি তাহলে আমরা আমাদের কার্ডের যে সিক্রেট যে নাম্বারগুলো থাকে সেই বিষয়গুলো কিন্তু আমরা নোটিফিকেশন মানে আমরা আমাদের যে প্লেন টেক্সট আকারে দিয়ে থাকি, যেমন কার্ড নাম্বার, কার্ডের এক্সপায়ার ডেট, তারপর হচ্ছে সিভি নাম্বার, এই বিষয়গুলো কিন্তু আমরা দিয়ে দেন হচ্ছে আমরা প্রোডাক্ট পারচেস করি। তো অবশ্যই প্রোডাক্ট পারচেস করার আগে খেয়াল রাখবেন যে আপনার ওয়েবসাইটটি এ ধরনের সিকিউর কিনা, হ্যাঁ। যেমন আমি যদি একটু আপনাদেরকে দেখা আসে, যদিও এখন এভাবে দেখা যায় না, একটু ডিফারেন্টভাবে দেখা যায়, আমি যদি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে uilab.org অথবা আমাদের একাডেমি, হ্যাঁ। তো দেখেন এই যে এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখা যায় এখন সিকিউর, হ্যাঁ, এখান থেকে এসে যে কানেকশন সিকিউর, হ্যাঁ, কানেকশন ইজ সিকিউর আমরা এইভাবে দেখতে পারি, কানেকশন ইজ সিকিউর, হ্যাঁ, সার্টিফিকেট ইজ ভ্যালিড। ঠিক তেমন আমরা এখান থেকে এসে এখান থেকে আমরা দেখতে পারি যে কানেকশন ইজ সিকিউর এবং কি আমরা যদি এখানে যাই তাহলে সার্টিফিকেট ইজ ভ্যালিড। তো এই ধরনের বিষয়টা আমরা সেখান থেকে দেখে নিতে পারতেছি, হ্যাঁ। তো সেই দিকে অবশ্যই আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে যে আমি যে ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করব সেটা আমার কি কানেকশন সিকিউর কিনা। কেন এটা রেখেছে আপনাদের আর জন্য স্বার্থে বা আপনারা যেন সচেতন হয় সেই জায়গা থেকে। কারণ আপনি যদি এমন কোনো ওয়েবসাইট থেকে আপনি এরকম আপনার ইনফরমেশন দেন যেখানে আপনার হচ্ছে সিকিউর না, তাহলে কী হবে জানেন, এই প্লেন টেক্সটটা আপনার কাছ থেকে ই কমার্স সাইটের কাছে পৌঁছাতে গিয়ে মাঝখানে আরেক ভদ্রলোক বসে থাকে যার নাম হচ্ছে হ্যাকার, হ্যাঁ। সো এই হ্যাকার মহোদয় যখন আপনার কার্ডের ইনফরমেশনটি পেয়ে যাবে তখন কিন্তু সে খুব সহজে আপনার কার্ডের ইনফরমেশন ব্যবহার করে সে কী করতে পারবে, সে প্রোডাক্ট পারচেস করতে পারবে এবং আপনার কার্ডের টাকা পয়সাগুলোকে সে ভ্যানিশ করে নিয়ে নিতে পারবে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমরা বিষয়গুলো আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম। ওকে, আচ্ছা স্যার, সিকিউরড নাকি সিকিউরড না এটা দেখার জন্য কি কোনো এক্সটেনশন প্রয়োজন? কিভাবে দেখলেন ওইটা? না, জাস্ট যে কোনো ওয়েবসাইটে গেলে এখানে অটোমেটিক্যালি এখানে এটা চলে আসবে, এটা দেখতে পারবেন আপনি, হ্যাঁ। জি স্যার। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা চলে যাব আমাদের ওকে, এরপর আসি আমরা আমাদের এখান থেকে খুব ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে যে প্রশ্ন করেছিল যে এখন HTML CSS দিয়ে তেমন কোনো কাজ নেই, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন ডিসকাশন করব। তো দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট প্লেস। তো মার্কেট প্লেসে বেসিক্যালি আমরা আমাদের এই কোর্সে যখন একটা স্টেবল অবস্থানে আপনারা পৌঁছে যাবেন তখন আমরা ফাইবার মার্কেট প্লেসের উপরে আমরা ডিসকাশন করব, হ্যাঁ, ফাইবারটা নিয়ে আমরা ডিসকাশন করব। তো ফাইবার এবং freelancer.com নিয়ে দেখেন আমরা এখান থেকে এসে যে বিষয় আমি একটু দেখাই যে ফাইবারে আপনাদের যে এই যে ওয়েব ডিজাইন HTML CSS এর কাজ কেমন আছে। আমরা যদি একটু fiverr.com থেকে একটু ঘুরে আসি,
জাস্ট আমরা এখান থেকে লিখি যে HTML CSS, হ্যাঁ, ওয়েবসাইট। দেখেন আমরা HTML CSS ওয়েবসাইট লিখে একটু সার্চ করি। বেসিক্যালি এগুলো হচ্ছে PHP টু HTML, আমরা PHP টু HTML শিখবো আমাদের কোর্সের মধ্যে, হ্যাঁ। যেমন দেখেন এখান থেকে এই যে আই উইল কপি রিডিজাইন, হ্যাঁ, ওয়েবসাইট HTML CSS, তারপরে এই যে আই উইল অ্যাড কাস্টম HTML CSS জেএস কোড টু স্কোয়ার পেজ ওয়েবসাইট, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো কিন্তু কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। এই যে আই উইল রেসপন্সিভ ওয়েবসাইট, বেসিক্যালি আমরা যেটা শিখবো সেটা হচ্ছে PHP টু HTML, হ্যাঁ। আমরা মেইনলি PHP টু HTML, ফিগমা টু HTML এই ধরনের বিষয়গুলো আমরা দেখব। তো ওইটা যদি আপনাদেরকে একটু স্যার দেখাই ওই আমি। যে একটা গিগ যে পড়লেন, ওই গিগের মধ্যে ওই যে লেখা ছিল যে আই উইল কাস্টমাইজ বলতে কি বুঝাইলো, উনি কি করব? কাস্টমাইজ বলতে হচ্ছে যে কারোর র কোডের একটা ওয়েবসাইট তৈরি করা আছে, সেখানে একটা সেকশন এক্সট্রা সে তৈরি করে নিতে চাচ্ছে বা কোনো কিছু রিমুভ করতে চাচ্ছে, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো, ঠিক আছে। জি স্যার। যেমন PHP টু HTML, হ্যাঁ। ওকে, হ্যালো, জি। এআই দিয়ে কি পিএইচডি বা এইচটিএমএল এগুলো জেনারেট করা যায়? কতটুকু সত্য? আমরা তো সেটা দেখবো, হ্যাঁ। সত্য বলতে হ্যাঁ, সত্য তো অবশ্যই আছে, আমরা সেটা দেখবো ইনশাল্লাহ, হ্যাঁ। আমরা তো আমাদের কোর্সের নামই তো ওয়েব ডিজাইন উইথ এআই, হ্যাঁ। আমরা র করে দেখবো, পাশাপাশি এআই দিয়েও দেখবো যে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায়, হ্যাঁ, কমান্ড দিয়ে। তো সেই জন্য তো আমাদের অবশ্যই র করে ধারণা থাকতে হবে, তাই না? জি জি। ওকে, তো দেখেন এই যে এখানে দেখেন টপ রেটেড সেলার কিন্তু এরা, হ্যাঁ, দেখেন এই যে, হ্যাঁ, এরা কিন্তু PHP টু HTML করেই কিন্তু টপ রেটেড এবং প্রচুর কাজ কিন্তু এদের রয়েছে, দেখছেন এই যে। এই যেমন দেখেন এই ভদ্রলোক উনি কিন্তু বাংলাদেশি, হ্যাঁ। যেমন এই যে দেখেন এটাও কিন্তু বললাম না, আচ্ছা ঠিক আছে, এটাও কিন্তু বাংলাদেশি, ওকে। তারপর হচ্ছে আমরা যদি দেখাই PHP টু HTML আর সাধারণ HTML এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, PHP টু HTML মানে হচ্ছে যে আমরা PHP টু HTML সাধারণ HTML দিয়েই করা, বাট PHP হচ্ছে যে আমরা একটা UI কে, হ্যাঁ, একটা UI কে HTML CSS দিয়ে তৈরি করি, এই জন্য এটার নাম হচ্ছে PHP টু HTML, হ্যাঁ। একটা UI বা ওয়েব টেমপ্লেটকে, আর ওয়েব টেমপ্লেটটা যে ফরম্যাটে থাকে সেটার নাম হচ্ছে PHP, হ্যাঁ। বাট আমরা কাজ করি HTML CSS দিয়ে, বাট এটাকে কল করা হয় PHP টু HTML, ঠিক আছে। যেমন দেখেন এই ভদ্রলোক মানে কি করেছেন, এই যে 593টা কাজ করেছেন, হ্যাঁ। এবং এই ভদ্রলোক দেখেন মোর দেন 2000 কাজ করেছেন জামিয়াবে, হ্যাঁ। এবং এরা প্রত্যেকে কিন্তু বাংলাদেশি, এই যে দেখেন এটাও বাংলাদেশি, এটাও কিন্তু বাংলাদেশি। সো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ওরা এখান থেকে কাজগুলো করেছে, হ্যাঁ। স্যার ফাইবারে বা অন্য মার্কেট প্লেসে তো অনেক হাই কম্পিটিশন যা দেখা যায়, মানে নতুন আসলে কাজ শিক্ষা কি আমরা গ্রো করতে পারবো? অবশ্যই, পার্সেন্টেজ কত? এই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে, হ্যাঁ। কারণ আমি যদি আমার কথা বলি, আমি যখন ফার্স্টে ফাইবারে জয়েন করেছিলাম তখন আমাকে আমি 1 মাস, আজ থেকে মানে অনেক বছর আগের কথা বলছি আমি, হ্যাঁ। সো আমি কিন্তু দেখেন 1 মাস, ফুল 1 মাস অনলাইন থেকেছিলাম, তারপরে 1 মাস 8 দিন পরে কিন্তু আমি কাজ পেয়েছিলাম। তো এখনকার মানুষ আমরা 5 দিন 10 দিন ধৈর্য ধরে থাকার পরে আর ধৈর্য ধরে থাকতে পারি না, আমরা ধৈর্য হারিয়ে ফেলি, হ্যাঁ। সো এই জন্য লেগে থাকতে হবে। অ্যাকাউন্ট গিগগুলোকে যদি আমরা আমাদের মতো করে সাজাতে পারি তাহলে অবশ্যই টুডে অর টুমোরো কাজ পাওয়ার সুযোগ অবশ্যই রয়েছে। কারণ এখানে যে পুরাতনরাই কাজ করছে ব্যাপারটা এমন না, নতুনরা অনেকেই কিন্তু কাজ করছে, অনেকেই কাজ পাচ্ছে, হ্যাঁ। সো সেই জায়গা থেকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, ঠিক আছে। আউটসাইড মার্কেট প্লেস থেকে কোনো কাজ পাওয়া যায় কিভাবে, বা কোনো ক্লাস ডেফিনেটলি, করানো হবে না? হ্যাঁ, এই বিষয় নিয়ে আমরা একটা ক্লাসে প্রয়োজন ডিসকাস করব, হ্যাঁ, ইনশাআল্লাহ, মার্কেট প্লেস নিয়ে, হ্যাঁ। ওকে স্যার একটা কথা বলবো স্যার। বলেন। স্যার আমার মনে হয় যে আমাদের যে কোশ্চেন গুলো থাকে এগুলা ক্লাস শেষে করলে ভালো হয়, এতে তো আমাদের ক্লাসটা লেন্দি হয়ে যাবে স্যার, আমাদের পরবর্তী বুঝতে সমস্যা হবে। রাইট স্যার, রাইট রাইট রাইট। ঠিক আছে, কিছু টুকিটাকি ইনস্ট্যান্ট কোশ্চেন যেগুলো আমরা দিয়ে দিব, বাকি ইম্পর্টেন্টগুলো আমরা পরবর্তী করতে করবো ইনশাআল্লাহ, হ্যাঁ। ওকে, সো এই যে বিষয়গুলো সেগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারলাম।
আমাদের ক্লাসও অলমোস্ট শেষের দিকে, দ্যাটস আমি প্রশ্নগুলো নিচ্ছি। ওকে, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে ক্যারিয়ার হিসাবে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে যে আমরা ওয়েব ডিজাইনিং ক্যারিয়ার হিসাবে যেমন আমরা লোকাল মার্কেটে জব করতে পারবো, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে জব করতে পারবো, আমরা ওয়েব ডিজাইনার হিসেবে জব করতে পারবো, হ্যাঁ, এবং পরবর্তীতে যদি আমরা অ্যাডভান্স ডেভেলপমেন্টটা শিখি তাহলে ওয়েব ডেভেলপার হিসেবেও আমরা জব করতে পারবো, হ্যাঁ। তো সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু রয়েছে এখানে ইনশাআল্লাহ, হ্যাঁ। সো ওভারঅল হচ্ছে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়গুলো। এখন আসি যে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা ভিডিওটাকে অফ করি, দেন আপনাদের কোশ্চেনগুলো নিব।